হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে এনসিইআরটি কী জন্য পড়া দরকার, কীভাবে পড়া দরকার এবং কেনই বা পড়ব, কীভাবে পড়ব এবং কোন কোন এনসিইআরটিগুলো পড়ব সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কেন এটা ইম্পর্ট্যান্ট সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে স্টেপটা আমরা ধরে নিই, যে বুঝে নাও যে এনসিইআরটি কেন এত গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, এনসিইআরটি কেন এত গুরুত্বপূর্ণ? তো এনসিইআরটির মূল ধারণা যে থাকে, যে কনসেপ্টগুলো থাকে, সেই কনসেপ্টগুলো খুবই প্রয়োজন হয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এক্সামে যে কনসেপ্ট বেসড যে কোশ্চেনগুলো হয় ডব্লিউবিসিএস বা ইউপিএসসিতে, সেগুলো কিন্তু এনসিইআরটি থেকে ভালোভাবে ক্লিয়ার করা যায় এবং এগুলো এমনইভাবে এনসিইআরটি তুলে ধরা হয়েছে যে স্টোরি টাইপের করে, স্টোরি টাইপ। তো স্টোরি টাইপে যখন কনসেপ্ট ক্লিয়ার করা হয় তখন সেটা কিন্তু ভালোভাবে মাথায় থাকে এবং এর মিডিলে যখন আমরা ফ্যাক্টস থাকবে, ডেটা থাকবে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু মাথায় রাখা সহজ হবে। আর এখানে যে এনসিইআরটির যে ভাষা থাকে, এনসিইআরটির ভাষা কিন্তু খুবই ইজি হয়, ভেরি ইজি। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো সরাসরি কিন্তু এনসিইআরটি থেকেই থাকে। কোশ্চেন পেপারে যখনই যাবে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে দেখবেই যে বহু কোশ্চেন ডাইরেক্ট এনসিইআরটি থেকে আসছে। ডব্লিউবিসিএসে তো থাকেই, বহু কোশ্চেন থাকে এনসিইআরটি থেকে ডাইরেক্ট। এবং আরও একটা সুবিধা কি এনসিইআরটি পড়লে, সুবিধা হলো যে অ্যাডভান্স বইগুলো যখন পড়বো আমরা, যেমন পলিটির লক্ষ্মীকান্ত যখন পড়ব, অথবা ইতিহাসের স্পেকট্রাম, বা আমরা পড়ব ভূগোলের জি.সি. লিয়ং, বা আমরা রমেশ সিং পড়ব ইকোনমির। তো এই সমস্ত বইগুলো যখন আমরা পড়ব, এই বইগুলো পড়ার আগে যদি আমাদের এই এনসিইআরটিগুলো ক্লিয়ার করা থাকে, তাহলে কিন্তু এইগুলো পড়তে বেশি সময় লাগবে না এবং এইগুলো বুঝতেও সময় লাগবে না। এই জন্য আমাদের এনসিইআরটিগুলো কিন্তু বেশি বেশি প্রয়োজন। কেননা অ্যাডভান্স বইগুলো আমাদের যখন মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে, তখন কিন্তু অ্যাডভান্স বই পড়তেই হবে। এনসিইআরটি পড়লে তুমি একদম শিওর প্রিলিমস পাস করে যাবে, কিন্তু মেন্সের জন্য কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, সেইগুলোর জন্য এই সমস্ত বইগুলো পড়া দরকার। তো এনসিইআরটি যদি তোমার তৈরি হয়ে থাকে, এইগুলো যে সময় নিয়ে যদি কেউ প্রথমেই এই চ্যাপ্টারগুলো পড়তে থাকে, এই বইগুলো পড়তে থাকে, যে সময়টা লাগবে সেই সময়টা রিডিউস হয়ে যাবে। 50% থেকে 60% তোমার টাইম একদম রিডিউস হয়ে যাবে এই বইগুলো পড়ার সময়। তাহলে বুঝতেই পারছো, একদম ফাউন্ডেশন তৈরি করার জন্য এনসিইআরটি প্রয়োজন। তো এবার আমরা এনসিইআরটি কোন ক্লাসের পড়ব সেই সম্পর্কে আলোচনা করব। যদি আমরা হিস্ট্রিতে যাই, হিস্ট্রির জন্য যে এনসিইআরটিগুলো প্রয়োজন সেগুলো 6 থেকে 12 অবশ্যই পড়তে হবে, যেগুলো 6, 7, 8 এগুলো ওল্ড সিলেবাসের, প্লাস ক্লাস 12-এর থিমস। এই এনসিইআরটিগুলো অবশ্যই পড়তে হবে, এগুলো স্কিপ করা যাবে না। এনসিইআরটির মধ্যে হিস্ট্রি যদি পড়ো তাহলে এই কটা এনসিইআরটি স্কিপ করা যাবে না। যদি 6 থেকে 12 পড়োটাই তাহলে খুবই ভালো হবে। আর ওয়ার্ল্ড হিস্ট্রি যে পোর্শনগুলো থাকে এনসিইআরটিতে, সেগুলো ডব্লিউবিসিএসের ক্ষেত্রে আসে না, কিন্তু যারা ইউপিএসসি দেবে বা অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে সেখানে কিন্তু আবার ওয়ার্ল্ড হিস্ট্রিটাও থাকে। সো 6 থেকে 12 পড়ে নেওয়াটাই ভালো। এই হলো আমাদের ইতিহাসের জন্য, হিস্ট্রির জন্য যে সমস্ত এনসিইআরটির দরকার সেগুলো। এবার যদি আমরা বলি যে জিওগ্রাফির ক্ষেত্রে বলা হয় যে ওল্ড সিলেবাসের ক্লাস 11-12 এনাফ। ক্লাস 11-এ ফান্ডামেন্টাল এবং ক্লাস 12-এর যে ইন্ডিয়ার ওপরে যেটা এনসিইআরটি আছে, এর বাইরে যদি 6 থেকে 10 করা যায় তাহলে অনেক কিছু কনসেপ্ট আছে যেগুলো ক্লাস 5, 6, 7-এ পড়ানো হয়েছে, সেইগুলোর উপরেই আবার আপগ্রেডেড ভার্সান ক্লাস 11-12-এ থাকছে। এবং কিছু কিছু তথ্য হয়তো 5, 6, 7-এ আছে, কিন্তু 11-12-এ আবার সেগুলো নেই। সেই জন্য সবচেয়ে ভালো হয় 6 থেকে পুরোপুরি ক্লাস 12 পর্যন্ত যে এনসিইআরটিগুলো আছে সেগুলো পড়া। না হলেও অবশ্যই বাদ দেওয়া যাবে না ক্লাস 11-12। এবং এটা যদি তোমার পুরাতন সিলেবাসের যে জিওগ্রাফির এনসিইআরটি আছে সেটা যদি পড়া হয় সেটা আরও বেশি ভালো হয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের ডাইনামিক যে ডেটাগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের চেক করে নিতে হবে বা আপডেট করে নিতে হবে পড়ার সময়। যেমন কিছু কিছু জিনিস চেঞ্জ হতে থাকে, তো সেই জিনিসগুলোকে তখন সেইভাবে আপডেট করে নিতে হয়। তো বেস্ট একদম সেফ হবে 6 to 12
একেবারে জিওগ্রাফির এনসিইআরটি এখনকার যে আপডেটেড ভার্সন আছে সেইগুলোই পড়ে নেওয়া। এই হলো তোমার জিওগ্রাফি। এরপরে যদি আমরা আসি পলিটির ক্ষেত্রে আমরা দেখব যে ক্লাস 6 থেকে 8, ক্লাস 9-এর ডেমোক্রেটিক, এটা পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স যাই বলো, তো ক্লাস 9 থেকে ক্লাস 9-এর ডেমোক্রেটিক পলিটিক্স 1 একটা থাকছে। তার বাইরে থাকছে ক্লাস 12-এর পলিটিক্যাল থিওরি, 11-এর পলিটিক্যাল থিওরি। দেন আচ্ছা, ক্লাস 10-এর একটা বলা হয়নি, ক্লাস 10-এর একটা যেমন ডেমোক্রেটিক পলিটিক্স 1 বলছি, সেরকম ডেমোক্রেটিক পলিটিক্স 2 থাকে। আর ক্লাস 12-এর তোমার কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল সায়েন্সের জন্য। এগুলো স্কিপ করা যাবে না। এইগুলো যদি পড়তে পারো মোটামুটি, যেমন এই কনস্টিটিউশন অ্যান্ড ওয়ার্ক আর পলিটিক্যাল থিওরি, এই দুটো পড়লেই কিন্তু এই ক্লাস 11-12-এর তাতেই দেখবে তুমি 60% তোমার সিলেবাস কভার হয়ে যাচ্ছে, 60% সিলেবাস কভার হচ্ছে। আর ইউপিএসসি প্রিলিমসে তো মানে ম্যাক্সিমাম টাইম এই 11-12-এর থেকেই একদম ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে নেয়, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটছে সেই রেসপেক্টে গিয়ে এনসিইআরটি থেকে স্ট্যাটিক জিকেগুলো এখান থেকে জিজ্ঞাসা করে। আর বিসিএসের প্রিলিমসে তো অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। এই হলো তোমার পলিটিক্যাল সায়েন্সের জন্য যেগুলো পড়তে হবে ইন্ডিয়ান পলিটির জন্য। এরপর আমরা যেটা দেখব সেটা হলো ইকোনমি ক্লাস 9-10, এই দুটো 9 থেকে শুরু হচ্ছে ইকোনমি। তো ক্লাস 9-10-এর দুটো ছোটো তোমার বই আছে, ওগুলো তোমার মোটামুটি 4-5 ঘন্টা করে পড়লেই কভার হয়ে যাবে 9-10, যদি মোটামুটি একটা ইকোনমির ধারণা থাকে তাহলে। এর বাইরে ক্লাস 11-এর ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট এই একটা বই আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই। আর ক্লাস 12-এর ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো আর মাইক্রো দুটো বই আছে, কিন্তু আমাদের পড়তে হবে ম্যাক্রো যে বইটা আছে সেইটা। ম্যাক্রো বইটা অবশ্যই পড়তে হবে, ব্যাঙ্কিং সিস্টেম থেকে ফাইন্যান্স সিস্টেম থেকে সব কিছু এখানে আছে। ম্যাক্রো বইয়ে এত সুন্দরভাবে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করা আছে, যেগুলো পড়লে তোমার অ্যাডভান্স বইতে যখন যাবে তুমি একদম সহজভাবে পড়তে পারবে। তাহলে আমাদের যদি 9-10 নাও পড়ো, 11-12-এর কিন্তু এই আইএডি আর ম্যাক্রো এই দুটো পড়তে হবে, ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট আর ম্যাক্রো। তারপর আমাদের রমেশিংয়ে ঢুকতে হবে। আর 9-10 করলে কি তোমার বেসিসটা তৈরি হয়ে যাবে। তাহলে 4টে মাত্র এখানে আমরা এনসিইআরটি পাচ্ছি, এবং ইকোনমিক সহজ টপিক, যদি সহজে বুঝতে পারো, ভালো টিচার পাও তাহলে। সেই জন্য বলছি যে তোমরা পুরোটাই কভার করার চেষ্টা করবে। আর সায়েন্সের ক্ষেত্রে ক্লাস 6 থেকে 10 এই পর্যন্ত যদি পড়া হয় তাহলেই কিন্তু ডব্লিউবিসিএসের প্রিলিমসের যে সমস্ত কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারবে, ভালোভাবে অ্যান্সার করতে পারবে ক্লাস 6 থেকে 10। আর যদি তুমি বলো যে ইউপিএসসির জন্য তোমাকে এইখানে তোমার 6 থেকে 10 তো করতেই হবে, ক্লাস 11-12-এর কিছু স্পেসিফিক চ্যাপ্টার করতে হবে, আর এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সিমাম সায়েন্সের কোশ্চেনগুলো থাকে ইউপিএসসি প্রিলিমসে। তো কিন্তু তোমার এই বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি এগুলো অ্যান্সার করতে পারবে না। হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে থাকলো, কিন্তু সেটার একটা লিঙ্ক থাকবে স্ট্যাটিকের। হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন দিল, 3টে অপশন দিয়ে দিল স্টেটমেন্ট, তার মধ্যে 2টো অপশন ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিল, একটা দিয়ে দিল স্ট্যাটিক থেকে, তখন তুমি এটা না জানলে আর অ্যান্সার করতে পারবে না। সেই জন্য তোমার সেফ সাইড হলো 6 থেকে 10 অবশ্যই এনসিইআরটিগুলো সায়েন্সের ক্লিয়ার করা, এবং একটা হিউজ পরিমাণে একটা তোমার নলেজ তৈরি হয়ে যাবে। তাহলে কোন এনসিইআরটিগুলো পড়তে হবে আমি সব বলে দিলাম। এবার আমাদের দরকার সেটা হলো প্রতিদিন কীভাবে পড়াশোনা করব। আমাদের 4টে স্টেপে আমরা পড়াশোনা করব। স্টেপ 1-এ কী করব? স্টেপ 1 হচ্ছে তোমার ডে 1ও বলতে পারো, স্টেপ 1 বা ডে 1। এখানে কি করবে? পুরো বইটা একদম স্কিম রিডিং করবে। স্কিম রিডিং করা মানে যে একবারে শুধু রিডিং করে গেলে পড়ার পর আর দেখার দরকার নেই। এখন কঠিন যে শব্দগুলো থাকবে সেগুলো মার্কিং করবে, হয় আন্ডারলাইন করবে, না হলে হাইলাইটার দেবে কঠিন শব্দগুলো, এবং গল্পর মতো করে ভাবো, কঠিন করে মুখস্থ করবে না। এটা হলো ডে 1-এর কাজ। তার মানে তুমি বইটা চোখ বুলিয়ে যাচ্ছ। ডে 2 বা স্টেপ 2 যাই বলো, ডে 2 বা স্টেপ 2 কী করবে এই সময়ে তুমি করবে কি লাইন বাই লাইন পড়বে, লাইন বাই লাইন ডে 2-তে। আর
নিজের ভাষায় ছোট ছোট করে নোট করবে, স্মল নোট তৈরি করবে নিজের মতো করে, হলো। আর মার্জিনের পাশে যে বইটা তুমি পড়ছো সেই মার্জিনের পাশে ছোট ছোট করে তুমি নোট করবে, 5-6টা লাইন বা 2-3টে লাইন সারাংশ করবে। কনসেপ্ট, ডেটা, তোমার ডায়াগ্রাম, টেবিল, এইগুলো কিন্তু তোমার নিজের হাতে লেখার চেষ্টা করবে, খুব সিরিয়াসলি এগুলো বুঝবে, বোঝার পর স্টেপ 3তে গিয়ে তুমি এগুলো লিখবে, স্টেপ 3তে বা ডে 3 বা স্টেপ 3 কী করবে এখানে। স্টেপ 3তে পুরো অধ্যায়টা 1 থেকে 2 পেজে নোট রেডি করে ফেলবে। তাহলে প্রথম দিন কিন্তু আমরা লাইন বাই লাইন পড়ছিলাম, সেকেন্ড ডেতে তো স্মল নোট করছিলাম, কনসেপ্ট, ডেটা, ডায়াগ্রাম, টেবিল এগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ছিলাম। মানে ম্যাক্সিমাম যে ইনডেপথ পড়া সেটা কিন্তু ডে 2তে হচ্ছে। ডে 3তে আমরা নোট রেডি করছি, 1 থেকে 2 পাতার নোট, এবং এই 1 থেকে 2 পাতার নোটে 10 থেকে 12টা ওয়ান লাইনার হবে। যে ওয়ান লাইনারগুলো দেখলেই তোমার মোটামুটি সিলেবাস মনে থাকবে। এই ওয়ান লাইনের মধ্যে যেমন থাকবে ডেফিনেশন, সংজ্ঞা, তারপর এক্সাম্পল মানে উদাহরণ, তারপর তোমার কোন ইয়ারে কী ঘটেছে এই ধরনের, তারপর তোমার কোন আর্টিকেল পড়ছো তুমি সেই আর্টিকেলে কী আছে সেইগুলো, তারপর তোমার কোনো যদি স্কিম থাকে বা মিশন থাকে সেইগুলো তোমরা এখানে নোট করে নেবে ছোট ছোট করে 10 থেকে 12টা লাইনের মধ্যে। এরপর হলো ডে 4 বা স্টেপ 4। এখানে কি করবে, এইখানে তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। ডব্লিউবিসিএস বা ইউপিএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেখান থেকে ওই চ্যাপ্টারের উপরে কী ধরনের কোশ্চেন আছে সেইগুলো দেখেও সলভ করতে হবে। ভুল যদি কিছু থাকে সেগুলো নোট করে রাখবে। যদি ভুল নোট করে রাখো তাহলে কি হবে, রং যে সমস্ত কোশ্চেনগুলো, তাহলে রিভিশনের সময় কিন্তু খুব সুবিধা হয়। তাহলে তোমাদের 4টে স্টেপ কী হলো। প্রথম স্টেপে হলো স্কিম রিডিং, একবার চোখ বুলিয়ে যাওয়া। ডে 2তে হলো লাইন বাই লাইন ইনডেপথ রিডিং। ডে 3তে হলো তোমার নোট মেকিং। আর ডে 4-এ হলো এমসিকিউ সলভ করা আর পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে সলভ করা, আর যে সমস্ত রং জিনিস আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে লিখে রাখা। এই হয়ে গেল তোমার এনসিইআরটি পড়ার নিয়ম। তবে এইখানে যে আমি ডে 1, ডে 2, ডে 3, ডে 4 করে বললাম যেভাবে পড়তে হবে, এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এত যদি একটা চ্যাপ্টারের ওপরে 4 দিন লাগায় তাহলে বাকিগুলো পড়বো কবে। তাহলে আমি বলে দিই, স্টেপ 1-এ তুমি যে চ্যাপ্টারটা পড়ছো, ধরো চ্যাপ্টার 1 পড়ছো, চ্যাপ্টার 1, স্টেপ 2 বা ডে 2-তে স্টেপ 3 লিখে নিই আমি আগে, স্টেপ 3 আর স্টেপ 4। স্টেপ 1-এ তুমি যে বইটা পড়ছো আজকে সেইটার কালকের কিন্তু ইনডেপথ রিডিং হবে। তার মানে চ্যাপ্টার 1 এখানে চলে এলো। এইখানে কিন্তু সেই দিনে যেদিন আমি এটা পড়ছি সেদিন আবার চ্যাপ্টার 2 এখানে ঢুকে গেল। তার মানে আমাদের 4টে ভাবে ভাগ করতে হবে। চ্যাপ্টার 1 যে এখানে স্টেপ 2-তে পড়া হয়ে গেল, ডে 2-তে পড়া হয়ে গেল, সেইটা আবার পরের দিন আবার ডে 3-তে ঢুকে যাবে, সেটা আবার পরের দিন ডে 4-এ ঢুকে যাবে। আর এই চ্যাপ্টার 2 আবার এখানে ঢুকে গেল, তারপর আবার এখানে ঢুকবে, তারপর আবার এখানে ঢুকবে। এখানে যখনই চ্যাপ্টার 2 ঢুকে যাচ্ছে এখানে চ্যাপ্টার 3 ঢুকে যাচ্ছে। তার মানে তোমার একটা এইভাবে চক্কর আকারে পড়তে থাকছো এবং এক একটা 4 দিন পর পর এক একটা করে চ্যাপ্টার বেরিয়ে যাচ্ছে, ফুল নোট রেডি হয়ে একদম এমসিকিউ রেডি হয়ে ফুল বেরিয়ে যাচ্ছে এই এক একটা চ্যাপ্টার 4 দিনের মাথায়। এইবার এটা তো গেল, মানে আমি ইনিশিয়ালি পড়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। এরপরে আমি কি করব, যেগুলো ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টরা ছেড়ে দেয়, কিন্তু যারা টপার হয় তাদের যে প্রো টেকনিক আছে, এটাকে বলবো আমরা প্রো টেকনিকে কীভাবে করব। প্রো টেকনিকে আমরা প্রতিটি প্যারাগ্রাফের পাশে 3 থেকে 5টা শব্দে মিনিং লিখে নেব প্রত্যেকটা প্যারাগ্রাফে। যারা প্রো টেকনিক অ্যাপ্লাই করে বা টপার হয় তারা কিন্তু যখন এনসিইআরটি পড়ে তখন এই প্রত্যেকটা প্যারাগ্রাফে 3 থেকে 5টা শব্দে মিনিংগুলো লিখে নেয়। এতে কি হয়, রিভিশনটা তাড়াতাড়ি হয়। তোমাকে আর কিন্তু সেই পুরো বইটা আর পড়তে হচ্ছে না, ওই জায়গাগুলো দেখলেই তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা এখানে এই ছিল ব্যাস। আর ডায়াগ্রাম বা ম্যাপ বা টেবিল যেগুলো বলছিলাম সেইগুলো কিন্তু নিজে হাতে লেখে যারা টপার হয় তারা, তাহলে কি এইগুলো তাদের মাথায় একেবারে গেঁথে যায়, এগুলো ভালোভাবে মেমোরাইজ করা হয়ে থাকে। এবং দেখা যায় যে এই সমস্ত ডায়াগ্রাম, ম্যাপ, টেবিল থেকে প্রচুর কোশ্চেন আমাদের এক্সামে জিজ্ঞাসা করে।
এটা গেল আর একটা টেকনিক। তাহলে আমরা প্রো টেকনিকের মধ্যে ফার্স্ট পেলাম কি 3 থেকে 5 লাইনে 5 শব্দের একটা করে ছোট্ট ছোট্ট নোট লিখে রাখা প্রত্যেকটা প্যারাগ্রাফের পাশে। 2 নম্বরে গেল কি ডায়াগ্রাম, ম্যাপ বা টেবিল যেগুলো আছে সেগুলো নিজের হাতে করে লেখা মনে রাখার জন্য। 3 নম্বর হচ্ছে 7 দিন পর একবার রিভিশন দেওয়া, মানে 4 দিন পর চ্যাপ্টার বেরিয়ে গেল, তার 7 দিনের মাথায় আবার একবার করে রিভিশন দেওয়া হলো। এরপরে 30 দিনের মাথায় আরেকবার রিভিশন দিতে হবে সেই চ্যাপ্টারটাকে। আর 5 নম্বরে কি আমরা যখন 90 দিন হবে সেখানে আরেকবার আমরা রিভিশন দেবো। তাহলে এই ফুল আমাদের যে সিলেবাস সেটা কভার হবে, প্লাস ডেটাগুলো আমাদের মাথায় থাকবে, প্লাস যে রিভিশন করে যে রিটেনশন পাওয়ার সেটা কিন্তু হাই থাকবে। আমাদের বলা হয় যে প্রথমবার পড়লে প্রায় 70% পর্যন্ত আমাদের মনে থাকে, তারপর সেটা আস্তে আস্তে কমতে কমতে 1 সপ্তাহ পরে যেটা দেখা যাচ্ছে 20% থেকে গেল, বা 25 বা 20% থেকে গেল, একটা সময় সেটা ভুলেও যায়। আমরা যাতে সেটা না ভুলি তার জন্য এইভাবে পড়তে হয়। যেহেতু সাইকোলজি আমার অপশনাল ছিল, সাইকোলজি পড়েছি, সেখানে এই ধরনের টেকনিক আছে যে মেমোরির উপরে একটা চ্যাপ্টার আছে, সেখানে যে রিটেনশন পাওয়ারটা কীভাবে মানুষ ভুলে যায়, ফরগেটিং থিওরি বলা হয়। সেই ফরগেটিং থিওরি তোমরা চাইলে একবার গুগলে সার্চ করে দেখেও নিতে পারো। ফরগেটিং থিওরিতে বলা হচ্ছে যে মানুষ যা পড়ে তা ভুলে যায়, কিন্তু সেগুলো যদি মাথায় রাখতে হয় তাহলে এই প্রসেসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্রো টেকনিক প্লাস আগের যে 4টে স্টেপ বললাম সেই 4টে স্টেপ, তাহলে কিন্তু তোমার পুরোপুরি প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে। আদারওয়াইজ কিন্তু তুমি যে জায়গায় আছো সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে আমি প্রথম বললাম কি কেন এনসিইআরটি পড়া প্রয়োজন, সেকেন্ড বললাম কোন কোন এনসিইআরটিগুলো পড়া প্রয়োজন, থার্ড বললাম কিভাবে আমরা পড়বো 4টে স্টেপে, আর 5 নম্বরে আমরা টপার স্টাইলে কীভাবে পড়তে সেগুলো বললাম। এবার কিছু কিছু চ্যাপ্টারের প্রায়োরিটি আছে, যেমন হিস্ট্রির 6 থেকে 12 পুরোটাই পড়তে হয়। পলিটিক্স যেমন ক্লাস 9 থেকে 12 এখানেই 90% কমপ্লিট হয়ে যায়। জিওগ্রাফি যদি 6 থেকে ক্লাস 6, 10 এবং ক্লাস 11, 12 যদি পড়া হয় তাহলেই কভার হয়ে যায়। আর সায়েন্সের 6 থেকে 10 প্রিলিমসের জন্য মোটামুটি কভার হয়ে যায়। এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, না হলে অ্যাডভান্স পড়তে হয়, কিছু 11, 12 কিছু বই পড়তে হয়। ইকোনমি 9, 10 এটা তোমার এর ফাউন্ডেশনের জন্য 9 and 10, আর 11, 12 পড়া হয় অ্যাডভান্সের জন্য, অ্যাডভান্স। তাহলে এই হলো তোমার মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ প্রায়োরিটি। এইবার কোশ্চেন হলো যে এনসিইআরটি আমরা কতক্ষণ করব দিনে। এনসিইআরটি দেখো বেশি সময় লাগে না, এনসিইআরটি 2 থেকে 3 ঘন্টা, 2 to 3 আওয়ার্স। তার মধ্যেই কিন্তু যে কাজগুলো আমরা বলেছি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 4 পর্যন্ত পুরো কমপ্লিট হবে, প্লাস প্রো টিপসে যে আমরা দিলাম সেই প্রো টিপসের কাজগুলোও কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো এই সময়ের মধ্যেই। 2 থেকে 3 ঘন্টা যদি রেগুলার আমরা দিতে পারি, এই হয়ে গেল। আর তুমি যেভাবে পড়ো সেটা ভুল, মানে কমন মিস্টেক যেগুলো আমরা করি, কমন মিস্টেক কী কী হতে পারে পড়ার সময়। কমন মিস্টেক আমি তাড়াতাড়ি লিখছি, স্পেলিং অত দেখতে পাচ্ছি না। কমন মিস্টেকে হাইলাইট করে সারা বইটাই দেখলো যে গ্রিন অথবা ইয়েলোতে পুরো হাইলাইট করা আছে, আদতেও সেগুলো মাথায় থাকছে কি না তার কোনো খেয়াল দেখেই মনে হবে যেন ভীষণ পড়েছে, কিন্তু মাথায় কিছুই নেই। শুধু হাইলাইট করলে কি হবে, পড়তে হবে ব্যাপারটাকে। পিডিএফ পড়ে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া নোট বানানো, আমরা পিডিএফ যদি পড়ি আন্ডারস্ট্যান্ডিং না করে যদি নোট বানাতে শুরু করে দিই, যেহেতু এনসিইআরটিগুলো ম্যাক্সিমামই ফ্রি রেফারেন্স, অনেকে হার্ড কপি কেনে না, সফট কপি পিডিএফ দেখে পড়ে কিছু না বুঝে নোট করতে শুরু করে দিল, শুধু ডেটাগুলো লিখে রাখলো, সেভাবে তো হবে না। এবং আর কি হয়, আমরা যে দেখি যে একসাথে 10টা বুক একসাথে আমরা পড়তে শুরু করে দিলাম, দিস ইজ ভেরি রং। কিছু বই আগে কম, ধরো প্রায়োরিটির 6 এবং 7 এনসিইআরটি কমপ্লিট করে দিলাম, তাহলে সাবস্টেন্সিয়াল গেইন যেটাকে বলা হয় যে হ্যাঁ আমি কিছু পড়েছি, এইটা তোমার মেন্টালিটিতে আসবে, কনফিডেন্স বিল্ড আপ হবে। এই জন্য 10টা বই না পড়ে তুমি দিনে 2 বা 3টে বই পড়ো, তার বেশি পড়ো না। এবং এইভাবে একটা কিছু পরিমাণ কভার করার পর দ্বিতীয় একটা সাবজেক্ট ধরো, 10টা বই একসাথে শুরু করো না। আর ইউটিউবে দেখা যায় এখন হওয়ার পর প্রচুর তোমার লেকচার থাকে, সেই লেকচারগুলো দেখতে থাকে, একই টপিকের ওপরে 10টা লেকচার দেখছে, কি প্রয়োজন তার? তুমি আগে দেখো কোন চ্যানেলটা ভালো ভিডিও দেয়, ভালো কনসেপ্ট ক্লিয়ার করে, সেই চ্যানেলটাকে ফলো করো না। একটা চ্যানেল দেখো, সেই ইউটিউব লেকচারটা দেখে ছেড়ে দাও,
দিয়ে নিজের পড়ায় মন বসাও। শুধু শুধু ইউটিউবের লেকচারে সময় নষ্ট করো না, যেটা দরকার শুধু সেটুকু নাও। এখন তুমি দেখবে ইনফরমেশান ওভারলোডের যুগ, প্রচুর কিছু তোমার কাছে আছে, কিন্তু তার মধ্যে থেকে তোমাকে হতে হবে কি চিল, একদম সোজা নেমে যেয়ে জলের মধ্যে থেকে প্রচুর মাছ আছে, আমার সব মাছের দরকার নেই, একটা মাছ তুলে নিয়ে তুমি চলে গেলে। এইরকম চিলের মতো চোখ তৈরি করো, শকুনের মতো চোখ তৈরি করো, করে তোমার যতটুকু দরকার সেইটুকু ইউটিউব থেকে নিয়ে বেরিয়ে যাও। ইউটিউবে শুধু সময় নষ্ট করো না, প্রিভিয়াস ইয়ার না দেখে পড়াও। আমরা যেরকম দেখি যে PYQ যেগুলো থাকে, সেই PYQগুলো আমরা না দেখেই বই পড়তে শুরু করে দিই। এটা কিন্তু ভেরি মানে কি বলবো, ইম্যাচিওর একটা প্রসেস। তুমি যদি PYQ না জানো, তোমার কাছে কি থাকে, তোমাকে UPSC বলো WBCS বলো কী দেবে, একটা সিলেবাস দেবে আর যে সমস্ত কোশ্চেন পেপারগুলো আছে প্রিভিয়াস ইয়ারের সেইগুলো, এই দুটোই তো তোমার কাছে হাতে, আর তো কিছু নেই। যে বোর্ড তোমাকে দিচ্ছে, সেই বোর্ড পরীক্ষা নিচ্ছে, তার কাছে তারা এই দুটো ম্যাটেরিয়ালই প্রোভাইড করছে। তা তুমি যদি কোশ্চেনই না দেখো, সিলেবাস দেখে পড়তে শুরু করে দেবে, সেটা কোনোদিন হয়? অবশ্যই আগে পড়ার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টারের কোন জায়গাগুলো পড়া দরকার, কোন জিনিসগুলো বোঝা দরকার, তবে গিয়ে তোমার পড়াশোনাটা ফ্রুটফুল হবে। আর নেক্সট হচ্ছে কনসেপ্ট না বুঝে পড়া। অনেকেই আছে কি যে বই নিলাম, পড়তে শুরু করে দিলাম, গড়গড় করে 6 ঘন্টা পড়লাম, মাথায় 2-3টে ইনফরমেশন ঢুকলো, বাহ আমি অনেক কিছু পড়ে নিয়েছি, বেরিয়ে চলে গেলাম, বন্ধুদের সাথে খেলাধুলা করতে চলে গেলাম, আড্ডা মারতে চলে গেলাম, সিগারেট ফুটতে চলে গেলাম। এই হলো এখনকার ঘটনা। কনসেপ্ট যদি না বুঝে মুখস্থ করো তো জীবনেও কিছু করতে পারবে না। এখন আর সেই ক্লাস 5 থেকে 10 নেই। অনেকেই ছিল কি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ম্যাথামেটিক্স পর্যন্ত মুখস্থ করে নাম্বার পেয়ে বেরিয়ে যেত, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ধরা খেয়ে যায়। তো এখনও বলি সেই কিন্তু যুগ আর নেই। তোমাকে আগে পড়ার আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, তারপর পড়ে মুখস্থ করতে হবে। এটা হলো তোমার কমন মিস্টেক যেগুলো হয় NCERT পড়া বা যে কোনো পড়ার ক্ষেত্রে এই মিস্টেকগুলো হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমি যেভাবে তোমাদের ভিডিওগুলো দেব, ক্লাসগুলো দেব, সেই ক্লাসগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। যেমন প্রথমেই আমরা যে ক্লাসটা দেব, ধরো NCERT ক্লাস তোমার 6 পলিটি, ক্লাস 6 পলিটি, এর যে চ্যাপ্টার 1 আছে সেই চ্যাপ্টার 1টা আমরা ডাইরেক্ট NCERTর যে চ্যাপ্টার আছে সেই NCERTর যে পিডিএফটা আছে, NCERT PDF, সেইটা থেকে আমরা পড়াবো। সেটা পুরোটা আগে পড়ে দেবো চ্যাপ্টারটা, ফার্স্ট ক্লাসে এটা। আর সেকেন্ড ক্লাসে কি করব আমরা, সেকেন্ড ক্লাসে আমরা এইখান থেকে যে NCERTটা আমরা পড়ালাম তার উপরে যে আমাদের ওয়ান-লাইনারগুলো হলো সেগুলো আমরা রেডিমেড তৈরি করে দেবো। সেখান থেকে তোমরা 10টা থেকে 20টা বা 25টা হয়তো ওয়ান-লাইনার পেতে পারো, এবং MCQ WBCS বা WBCS প্রথমে আমরা করাবো, WBCS কিছু MCQ এখানে এর সাথে সেকেন্ড ক্লাসে করাবো, এই দুটো একসাথে। আর থার্ড ক্লাসে যে MCQ পড়বো পুরোপুরি একদম এক্সাম ওরিয়েন্টেড। এবার এই এক্সাম ওরিয়েন্টেড যে MCQগুলো করবো সেখানে আমাদের থাকবে MCQ এর পরে থাকবে তোমার তার এক্সপ্লানেশন, অ্যান্সার এক্সপ্লানেশন, তারপরে থাকবে তোমার কি ফ্যাক্টস বা যা বলো তুমি, ডাইনামিক ফ্যাক্ট, স্ট্যাটিক ফ্যাক্টস যাই বলো না কেন, এখানে প্রায় আরও 10 থেকে 20টা এক্সট্রা তোমার ডেটা থাকবে, যে ডেটাগুলো আমরা NCERTতে পাবো না, কিন্তু এই NCERT যখন MCQগুলো আমরা সলভ করব সেখানে স্ট্যাটিক বা ডাইনামিক যেগুলো দরকার সেইগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে আমরা যদি 20টা বা 25টা MCQ করি একটা চ্যাপ্টারের উপরে, তাহলে তার সাথে আমাদের আরও 10টা করে যদি আমি অ্যাভারেজ ধরি, তাহলে 250টা ইনফরমেশান আমরা মাথায় রাখতে পারবো যদি বারবার এই MCQগুলো সলভ করি। এই হয়ে গেল থার্ড ক্লাস। আর ফোর্থ ক্লাসে আমরা UPSC একদম পুরোপুরি UPSC বেসিসে যে সমস্ত প্রিলিমসে যেমন কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন আমরা কিন্তু ক্লাস নেব। সেখানে তোমার দেখা যাচ্ছে হয়তো 10টা হয়তো UPSC বেস কোশ্চেন রেডি করে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করিয়ে ক্লাস করালাম। তাহলে একটা NCERT চ্যাপ্টারের উপরে আমরা 4টে করে ক্লাস দেবো, তাহলে তোমরা 4 দিন কেন প্রিপারেশন নিতে পারবে না? এটাই আমাদের পুরো টার্গেট থাকছে। আর আমরা পুরোপুরি NCERT ক্লাস 6 থেকে 12 যত NCERT আছে সমস্তটাই আমরা আমাদের এই দ্য সিভিল ফিউশন চ্যানেলে কভার করব। তো অবশ্যই তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলের উপরে এবং সাবস্ক্রিপশন করে নেবে, সাবস্ক্রিপশন করতে অবশ্যই ভুলবে না। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করে জানাও।
আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবে, আর সাবস্ক্রিপশন করতে অবশ্যই ভুলবে না। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।